জননেত্রী শেখ হাসিনার যে ইন্টারন্যাশনাল প্রেস কনফারেন্সটা আয়োজন করেছিলেন, সেটা অলমোস্ট 55 কোটি বার ভিউ হয়েছে, হয়তো 40 কোটি 42 কোটি মানুষ দেখেছে। তা আপনি যে এত বড় একটা আয়োজন করলেন, আমরা আপনাকে নিয়ে গর্বিত, আপনার টিমে যারা ছিল সবাইকে নিয়ে গর্বিত। তা আপনি কি কিছু অভিজ্ঞতা শেয়ার করবেন সেটার? না, ডেফিনেটলি এটা নিঃসন্দেহে সারা পৃথিবীতে বসবাসরত বাঙালিরা বিষয়টি দেখেছে, অনুষ্ঠানটি দেখেছে, এবং প্রথমবারের মতো বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর দৌহিত্র আগামী দিনের যে তারুণ্যের প্রতীক, নেতৃত্বের কি বলে আমরা আশাবাদী সজীব ওয়াজেদ জয়, তিনি ওখানে কিনোট স্পিকার হিসেবে থেকে বক্তব্য দিয়েছেন এবং এই আন্তর্জাতিক মিডিয়ায় প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেছেন। এবং নিঃসন্দেহে সেটা শুধুমাত্র আমার একার কৃতিত্ব না, ইট ওয়াজ এ টিম এফোর্ট। এবং সেই টিমে আপনারা দেখেছেন যে আমরা বিশেষ করে তারুণ্যের একটা উপস্থিতি রাখার আমরা চেষ্টা করেছি। এবং সজীব ওয়াজেদ জয় নিঃসন্দেহে তার স্পোকসম্যানশিপ, তার লিডারশিপ এবং ক্যারিশমা ইনি ইতিমধ্যে প্রমাণ করেছেন। এবং আগামী দিনে যদি আওয়ামী লীগের রাজনীতির হাল ধরেন তিনি, নিঃসন্দেহে তার সামনে দাঁড়ানোর মতো লোক খুঁজে পাওয়া খুব কষ্ট হবে। আরেকজন চমৎকার বক্তা আমার পছন্দের এবং জননেত্রী শেখ হাসিনার রিকমেন্ডেড আমাদের সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, অত্যন্ত চমৎকার বাচনভঙ্গি, উপস্থাপনা, যুক্তি দিয়ে উনি কথা বলতে পারেন। বাংলাদেশের কোটি কোটি মানুষের যে হার্ট থ্রোব ক্রিকেটার সাকিব আল হাসান সম্মত হয়েছিল যে আমাদের এই অনুষ্ঠানে সে উপস্থিত থেকে বক্তব্য রাখার, কথা বলার। তো আর লন্ডনে বসবাসরত একজন গবেষক এবং সামরিক কর্মকর্তা পলাশ এই টিমে, এবং দিল্লিতে বিশেষ করে যে এই মানে কানেক্টিং ডট যে তরুণ করেছে, বিশেষ করে আমরা ডাকনাম ওকে ওয়াডিন বলে ডাকি, তো ওয়াডিন তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ওখানে ছিল। আমরা গর্বিত যে মাননীয় প্রধানমন্ত্রী প্রথমবারের মতো সাংবাদিকদের সামনে মুখোমুখি দাঁড়িয়ে উনি কথা বলেছেন। এবং তার যে প্রতিধ্বনি, সেই প্রতিধ্বনি আপনি উল্লেখ করলেন যে আমিও দেখেছি এরকম 55 বা 60 কোটি ভিউ, এত ভিউ হয়েছে। এবং আমরা যখন ওখানে অনুষ্ঠান চলাকালীন অবস্থায় এফসিসির বোর্ডে আমরা যখন দেখছিলাম যে লাফিয়ে লাফিয়ে মানে ওখানে মানে দর্শকদের সংখ্যা বেড়ে যাচ্ছে, এক পর্যায়ে এফসিসির প্রেসিডেন্ট আমাকে বলছিলেন, আমার পাশেই বসা, যে 1.5 কোটির উপরে এখন ভিউ চলছে তাদের শুধুমাত্র একটা ওয়েবসাইটে। তাদের 5টা পোর্টাল লাইভ করেছে এটা, 10-এর অধিক আন্তর্জাতিক মিডিয়া, রয়টার সহ তারা লাইভ করেছে। এবং আমরা অভিভূত হয়েছি। এবং কোনো প্রশ্নই, এমন কোনো প্রশ্ন আসে নাই যে প্রশ্ন এড়িয়ে গেছি আমরা। আমি মনে করি যে সৌভাগ্যবান আমি একজন কর্মী যে এই মানে মিডিয়ার সামনে, আন্তর্জাতিক মিডিয়া, যে মুহূর্তে বাংলাদেশের সকল মিডিয়া শ্বাসরুদ্ধ করা হয়েছে, ব্ল্যাক আউটে রাখা হয়েছে এবং নিয়ন্ত্রিত মিডিয়া, সেই মুহূর্তে আন্তর্জাতিক বিশ্বের প্রায় 350 সাংবাদিক সেখানে যারা রেজিস্ট্রেশন করেছিল, লিমিটেড টু, কারণ তাদেরকে এর বেশি অ্যাকোমোডেশন দেওয়া যাবে না দেখে আমরা রেজিস্ট্রেশন বন্ধ করে দিয়েছিলাম। মাত্র 2 ঘন্টার পাবলিসিটিতে রেজিস্ট্রেশন হয় 350। তো ফলে আপনি বুঝতেই পারেন যে এই ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া পূর্ণ ছিল, আমরা সবাই দেখেছি, পরিপূর্ণ ছিল। জি, পরিপূর্ণ ছিল। এবং তাদেরও অতিরিক্ত আরো 2টা রুম এবং প্যাভিলিয়ন, বাইরের প্যাভিলিয়ন, সেখানেও একটা বড় টিভি স্ক্রিন দিয়ে সাংবাদিকদের বসার ব্যবস্থা করা ছিল। সবচেয়ে আমরা ফিল করছিলাম সেটা হচ্ছে যে এখানে একটা থ্রেট, কারণ বাংলাদেশ গভর্নমেন্ট
কোনোভাবে এটাকে হতে দেবে না। তারা যত রকম প্রপাগান্ডা দরকার, যত রকম প্রেশার ক্রিয়েট করা দরকার সেটা করেছে। ইন্ডিয়ান গভর্নমেন্ট এইখানে কোনো দুর্ঘটনা ঘটতে পারে সেই আশঙ্কায় পুলিশ তাদের স্পেশাল রেজিমেন্টাল ফোর্স প্লাস মিলিটারি ডিপ্লয় করেছে। আমি খুব আশ্চর্য হয়েছে, সেখানে যাই বাইরে যায় দেখি সেটা একটা অত্যন্ত সিকিউরড পরিবেশ। তো আশা আমরা করতেই পারি সেটি হলো যে বাংলাদেশে যে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, যেখানে আইনের শাসন লুপ্ত, গণতন্ত্রহীনতা এবং মবক্রেসি, যেটা যেটা এই 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 সুদখোর ইউনূস যে মবের রাজত্ব চালু করেছে বাংলাদেশে, সেটা অব্যাহত আছে। আন্তর্জাতিক বিশ্বের কাছে সেই বিষয়টা আমরা তুলে ধরার জন্য আমরা চেষ্টা করেছি। সো এটা নিঃসন্দেহে আমি মনে করি নেতা কর্মীদের মধ্যে দেশে এবং বিদেশে জি, চরমভাবে আলোড়িত করেছে, উদ্বুদ্ধ করেছে। এবং এই ইভেন্টের ঠিক পরের দিন আমি কলকাতায় যাই। কলকাতায় বিশেষ করে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা সেখানে অবস্থান করেন, আমার কয়েক ডজন নেতার সঙ্গে, অসংখ্য কর্মীর সঙ্গে সংগঠনের কথা হয়েছে। আমি দেখেছি তাদের মধ্যে একটা প্রাণোচ্ছল অবস্থা, এবং তারা কি করা যায়, কিভাবে জননেত্রী শেখ হাসিনা ডিসেম্বরের আগেই বাংলাদেশে যাবেন তার নিরাপত্তা নিশ্চিত করা, এবং এই জঙ্গিবাদী বিএনপি, জামাত, এনসিপির তাদের বিরুদ্ধে কি করে মোকাবেলা করা যায় তার সকল প্রস্তুতি তারা শুরু করেছেন। এটাই হচ্ছে আশার কথা। সিদ্দিকী ভাই, আপনি যেটা বললেন এটা আসলে এতটা আলোড়ন সৃষ্টি করেছে। আপনার সাথে কালকেও কথা হচ্ছিল যে আমি নেত্রীর স্পিচটাকে বাংলা করে আমার ইউটিউবে পড়েছিলাম। আজকে দেখলাম যে এটা 1,80,000 ভিউ হয়েছে শুধু এই মানে আমার ইউটিউবে। অনেকটা, এই জি, ইউটিউব তো অত বেশি আপনার এখনো মানে ওই রকম উঠে নাই। তো এখান থেকে বোঝা যায় যে মানুষের কি পরিমাণ আগ্রহ জননেত্রী শেখ হাসিনার বক্তব্য শোনার জন্য। তারপরে আপনি যেটা বললেন সিকিউরিটি, এটা স্বাভাবিক আসলে। ভারতীয়রা তো বোঝে আপনারা যে এই ধরনের আয়োজন করলে মানে আমরা তো জঙ্গিদের টার্গেটে থাকবো এখন, বাংলাদেশি জঙ্গিরা যারা নিঃসন্দেহে। 2024-এ জি, জঙ্গি উত্থান করেছে। সুতরাং তারা যে 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 সেফটি মেজারটা নিয়েছে, এটা আমার কাছে অবাক করা কিছু মনে হচ্ছে না। আমার মনে হয় যে তারা সঠিক কাজটি করেছে। এবং ভারত রাষ্ট্রটা মুক্তিযুদ্ধের সময়ও আমাদের আসলে স্বাধীনতা লাভে যেভাবে সহায়তা করেছিল, এখনো তারা কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির সাথে আছে। এর কারণ আপনি জানেন যে অন্য অংশটা কিন্তু এরা কিন্তু বাংলাদেশের শুধু স্বাধীনতা বিরোধী না, এরা ভারতকে, হিন্দুদের প্রচন্ড ঘৃণা করে, সাম্প্রদায়িক শক্তি। ফলে ভারতেরও আসলে বাংলাদেশের আওয়ামী লীগ ছাড়া আর কোনো রাজনৈতিক মৈত্রী, তারা তো অনেক চেষ্টা করেছে, আমরা দেখেছি। মোহাম্মদ আলী ভাই, আমি আপনার কাছ থেকে এখন যেটা আসলে জানতে চাই, এর মধ্যে আপনার সাথে নেত্রীর বেশ কয়েকবার দেখা হয়েছে, ইন্টারাকশন হয়েছে, মানুষ নেত্রী সম্পর্কে অনেক কিছু জানতে চাই। আমি গত দিন একটা ভিডিও করছিলাম, আমি একটু বক্তব্য রাখছিলাম ওই সম্পর্কে। আমি ওনার দুটো ক্লিপ লাস্টে শুনলাম। উনি সেখানে কৃষকদের সারের অভাব নিয়ে কথা বলেছেন, বাকশাল নিয়ে কথা বলেছেন। আমার কাছে মনে হলো যে নেত্রীর বয়স এখন তো 79, মনে হলো যে 30 বছর বয়স কমে গিয়ে ওনার এখন 50 বছরের কণ্ঠ, শানিত কণ্ঠ আমি শুনলাম। আপনার অভিজ্ঞতাটা কি, আমাদের যদি একটু জানান আর কি। ধন্যবাদ আপনাকে। নেত্রীর সঙ্গে যে কথা বলার সুযোগ আমার হয়েছে, আমি যে বিষয়টি তার কাছে মানে আমি নিজেই উজ্জীবিত হয়েছি, সেটি হচ্ছে যে আমার একটা ভয় সঞ্চারিত হয়েছিল নিজের মনের মধ্যে, যে নেত্রী ঘোষণা দিলেন উনি প্রস্তুতি ছাড়া একটা সশস্ত্র বিপ্লবী, এই জামাত, শিবির, জঙ্গি বাহিনী, বিএনপি, যারা যারা তাদের অস্ত্রের ঝনঝনানি সারা দেশে, তার সঙ্গে আছে যে আমাদের সেনাবাহিনীর যে বিশ্বাসঘাতক অংশ, যারা যারা এই সরকারের সঙ্গে, দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তারা এখনো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে যারা মাঠে আছে, তার সঙ্গে আছে যে নিপীড়িত, নির্যাতিত পুলিশ সদস্য, যেখানে প্রায় তাদের 3,500 পুলিশ সদস্য জীবন দিয়েছে নির্মমভাবে। তারাও কিভাবে এই এই বিএনপি এবং ইউনূস সরকারের আমলে আওয়ামী লীগের উপরে, সেকুলার শ্রেণীর উপরে কিভাবে আক্রমণ চালাচ্ছে।
জয় বাংলা এই শব্দ দুইটা কেউ বললে বা কোনোভাবে কোনো আওয়ামী লীগের পরিবারের কোনো সদস্য চিহ্নিত হলে তাদেরকে যেভাবে পিটিয়ে মবের আওতায় নিয়ে এসে তারপরে পুলিশ গ্রেপ্তার করে জেলে পাঠাচ্ছে, তো এরকম একটি অবস্থার মধ্যে নেত্রীর যে সুস্পষ্ট বক্তব্য, উনি কি করে ডিসেম্বরের মধ্যে দেশে ফিরতে চান, এই বিষয়টি আমার ওনার কাছে জানার আগ্রহ ছিল। এবং উনি যে কথাটা উত্তর দিয়েছেন সেটা হচ্ছে, আজকে যে আইয়ামে জাহেলিয়াতের যুগের মতো এই যে অত্যাচার, নিপীড়ন, ধর্ষণ, লুণ্ঠন বা অরাজকতা বাংলাদেশে চালু হচ্ছে, এটা উনি যদি দেশে ফেরত না যান তাহলে উনি বাংলাদেশের মানুষকে রক্ষা করতে পারা যাবে না। জি কারণ এটা জঙ্গিবাদের একটা ব্যাপক বিপণন এই 2 বছরের মধ্যে ঘটে গেছে বাংলাদেশে। তো সেই জায়গায় ললেসনেস যদি একটা দেশে থাকে, সেটা একটা ফেইল্ড স্টেটে রূপান্তরিত হবে খুব শিগগিরই। উনি যে দেশটাকে শনয় শনয় উন্নতির শিখরে নিয়ে এসেছিলেন, অর্থনীতিতে সমৃদ্ধ করেছিলেন, সেই বাংলাদেশ আজকে কি বলে দুর্ভিক্ষ পীড়িত একটি দেশের দিকে ধাবিত হচ্ছে। আমরা প্রতিনিয়ত খেটে খাওয়া মেহনতি মানুষের প্রতিধ্বনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছি। কোনো মিডিয়া স্বাধীনভাবে তাদের সেই মত প্রকাশ করতে পারছে না, যেটা আগে আপনি সন্ধ্যার পরে টেলিভিশন খুললেই টকশোর মাধ্যমে বিভিন্ন বয়ান আমরা শুনতাম তথাকথিত কিছু বুদ্ধিজীবীদের কাছে। হ্যাঁ, এবং জালেম এবং জুলুম এই শব্দ তারা তারা সেখানে প্রয়োগ করেছিল। তারা গুম এবং খুনের যে অভিযোগ এনেছিল, মিথ্যাচার করে খোদ ইউএন হিউম্যান রাইটস কমিশনের যে প্রধান কমিশনার ভলকার তুর্ক, যে একটা ফিকটিশাস এস্টিমেটেড একটা নাম্বার যেটা ইউনুসের তৈরি করা, সেটা প্রচার করে মানুষকে বিভ্রান্ত করেছে। আজকে আপনি দেখেন যে 834 জন সরকারি হিসেবে তারা গেজেট প্রকাশ করেছে, জি তার মধ্যে প্রায় 300 লোক জীবিত ফেরত এসেছে। অনেকে থানায় গিয়ে তারা বলতেছে আমি মারা যাইনি, আমি জীবিত আছি। তাদের পরিবার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ভাতা নিচ্ছে। হ্যাঁ, তো এই যে মিথ্যাচারের উপরে বিদেশি চক্রান্তে, ডিপ স্টেটের চক্রান্তে যেটা করা হলো, নেত্রীর মধ্যে ওইখানে তার জীবনের পরোয়া না করে উনি যে অঙ্গীকার ব্যক্ত করেছেন যে যা থাকে আমার কপালে, যদি আমি মারাও যাই, আমি আমার মাতৃভূমিতে জন্মভূমিতে গিয়ে আমি জীবন দেব। এবং সে জায়গায় তার বিশ্বাস যে কোটি কোটি মানুষ যারা নিপীড়িত, নির্যাতিত, যারা বুঝতে পারছে যে তারা একটা ভুলের মধ্যে, একটা বিভ্রান্তির ঘোরে তারা হয়তো অনেকেই রাস্তায় নেমে এসেছিল, তাদের জি সেই ঘোর কেটে গেছে। এবং ইনুসের যে চক্রান্ত, মিষ্টি মিষ্টি কথা বলার যে প্রলোভন দেখিয়েছিল, জবের নাকি বন্যা বয়ে দেবে, আপনার আমাদের আর বিদেশে যেতে হবে না, বিদেশিরা আমাদের কাছে আসবে, রোহিঙ্গারা বাংলাদেশে গিয়ে আগামী ঈদে ঈদ পালন করবে। এই যে ঈদ পালন ভণ্ড, করবে। এই যে প্রতারক, মানে কয়েক যুগ ধরে এই বাংলাদেশের মানুষকে রক্ত শোষণ করেছে, তারপরে বিভ্রান্ত করেছে সর্বশেষ এসে, কারণ তার একটা টিকিট ছিল নোবেল পিস প্রাইজ, এবং সেটা কিনে নেওয়া হয়েছে। সেখানে টাকা দিয়ে অর্থের বিনিময়ে টেলিনর কোম্পানির সঙ্গে গ্রামীণ ফোনের যে চুক্তি সে করেছে, এবং তার সঙ্গে গ্রামীণ টেলিকম তার যে 34.2% শেয়ার, সেই শেয়ারের প্রতি বছরে প্রায় 1,500 থেকে 2,000 কোটি টাকার ডিভিডেন্ড, সেই ডিভিডেন্ড সে একা ডাইভার্ট করে আমাদের হিসাবে প্রায় 53,000 কোটি টাকা সে ওখান থেকে লোপাট করেছে, সে বিদেশে পাচার করেছে। এবং এই টাকা দিয়ে সে এই যে আসিফ নজরুলদের মতো, রেজওয়ানা হাসানদের মতো এই ধরনের চরিত্রহীন দুর্বৃত্তদেরকে উনি কিনে নিছে। তো নেত্রীর কাছে যে বিষয়টা, যে মেসেজটা, যে বঙ্গবন্ধু যেমন তার জীবনের পরোয়া করেন নাই, বাঙালি জাতির মুক্তির জন্য 23টা বছর সংগ্রাম করেছেন, 14 বছর জেলের প্রকোষ্ঠে কাটিয়েছিলেন, আমারও এটা তৃতীয়বার এক্সাইল লাইফ। হ্যাঁ, তো সেই লাইফে আমার আর কোনো চাওয়া পাওয়ার অন্য কিছু নাই। আমি ক্ষমতায় যাওয়ার জন্য, প্রধানমন্ত্রী হওয়ার জন্য দেশে ফিরতে চাই না। আমি চাই বাংলার জনগণ আজকে যে নিপীড়িত, নির্যাতিত, এবং এই বিদেশি এই এই ইয়ের কি বলে দখলদার বাহিনী, যারা ইতিমধ্যে আমেরিকার সঙ্গে তাদের যে কি বলে ভূ রাজনৈতিক স্বার্থ
সেটা রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্টের মধ্যে অলরেডি ইউনুসকে দিয়ে সই করাইয়ে নিয়েছে। জি সুতরাং বাংলাদেশ আজকে শৃঙ্খলিত, সত্যিকারের শৃঙ্খলিত। যে অভিযোগটা ভারতের বিরুদ্ধে দেয়া হয় অহরহ, সেই সুবিধাবাদী বুদ্ধিজীবীরা, তথাকথিত বুদ্ধিজীবীরা আজ কথা বলছে না, আজ কোনো কথা বলছে না। বিশেষ করে কথা বলছে না, তারা নিশ্চুপ। এবং সত্যিকারের রক্ত শোষণ যাকে বলে, সে বিদেশি বেনিয়ারা আমাদের বাংলাদেশকে আজকে দখল করে নিয়েছে। আপনি জানেন যে 15 বছরের চুক্তিতে প্রতি বছর $1 বিলিয়ন শুধু গম কিনতে হবে তাদের ওখান থেকে, 7 লক্ষ মেট্রিক টন। মার্কেট প্রাইসে আপনি মনে করেন যে প্রায় $60 থেকে $70 বেশি পার মেট্রিক টনে। এবং বাংলাদেশের মতো একটা গরিব দেশ, যেখানে বার্গেনিং ক্যাপাসিটিটাকে লুপ্ত করে দিয়ে আমাদের এলএনজি কিনতে হবে, সয় প্রোডাক্ট কিনতে হবে, তাদের শুকরের মাংস থেকে হেন জিনিস নাই, চিজ টিজ এবং অন্যান্য সমস্ত কিছু তুলা সব তাদেরও এখান থেকে আনতে হবে। তাহলে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বর জায়গাটা কোথায়? এছাড়া আমাদের সম্ভাবনাময় যে পোর্টগুলো, সে পোর্টগুলো তারা তাদের নিয়ন্ত্রণে নিয়ে গেছে। বিভিন্ন পোর্টে তাদের জাহাজ, সামরিক জাহাজ, তাদের বিমান সেখানে ল্যান্ড করবে, সেখানে তারা কি অপারেশন করবে, সেই সমস্ত জিনিস করে নেওয়া হয়েছে। সুতরাং আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেমন আমাদের এই ভারতবর্ষকে একসময় দখল করে নিয়েছিল, তার খেসারত আমাদেরকে 200 বছর দিতে হয়েছে। আমরা আর একটা নতুন ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আমরা আজকে পরাধীন। সেই পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির জন্যই মহান আল্লাহ রব্বুল আলামিন হয়তো জননেত্রী শেখ হাসিনাকে জীবনে বাঁচিয়ে রেখেছে। উনি প্রতিজ্ঞাবদ্ধ, যে কোনো উপায়ে উনি ফিরবেন। এবং ওনার ওই জায়গায় সেই প্রতিশ্রুতিটা হচ্ছে যে আমি ফিরলে দেশে এবং বিদেশের কোটি কোটি মানুষ এই কাতারে সামিল হবে, আমার অন্য কোনো শক্তির প্রয়োজন নাই। এই যে দেশেই হবে, দৃঢ়চিত্ততা, দেশেই হবে সাহস, কোটি কোটি মানুষ। হ্যাঁ, তো সেই জায়গায় আমরা মনে করি যে ওনার এই যে মানে অকুতোভয় ঘোষণা, সাহস, এবং উনি তার প্রস্তুতি নিচ্ছেন, আমাদের আশাবাদের জায়গাটা ওই জায়গায়। আমি আপনার মাধ্যমে মানে দেশবাসীকে বা প্রবাসে যারা আমরা বসবাস করি বিভিন্ন মানুষ, তাদেরকে এই বার্তাটাই দিতে চাই, এমন কোন শক্তি নাই যে আওয়ামী লীগের মতো জনপ্রিয় 60 থেকে 70% মানুষের সমর্থন যে দলের পক্ষে, এককভাবে জননেত্রী শেখ হাসিনার সমর্থন 70%-এর উপরে। বিভিন্ন আন্তর্জাতিক জরিপে সেটা প্রমাণিত জি হয়েছে। আমরা বিশ্বাস করি এই শক্তিকে, এবং আওয়ামী লীগ আজ পর্যন্ত জন্মের পর থেকে যত সংগ্রাম করেছে তাদের কোনো ইতিহাস নাই পরাজয়ের। সুতরাং না, এটা চক্রান্তের পরাজয়ের কাছে কোনো ইতিহাস নেই, এবং শুধু বিজয়ের এবং রাজপথ দখল করার ইতিহাস আওয়ামী লীগের। এক্স্যাক্টলি। এবং আমরা আশাবাদী এই 26 সনের ডিসেম্বর মাসটাই হয়তো এই বিজয়ের মাস, আমাদের আর একটা বিজয় সূচিত হবে। এবং সেই বিজয়ে জননেত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতিবদ্ধ যে আগে অনেককে আমরা ক্ষমা করে দিয়েছিলাম, সেই রাজাকার আল বদর আল শামস, এবং মুক্তিযুদ্ধের পরে 75-এর সেই বিয়োগান্তক ঘটনায় জাতির পিতা বঙ্গবন্ধু তার সপরিবারে শাহাদাত বরণ করার পরে দেখা যায় যে বিশ্বাসঘাতক জিয়াউর রহমান সে রাজাকারদেরকে পুনর্বাসন করে এবং 11,000 সেই যুদ্ধবন্দী যাদের বিচার করা হচ্ছিল তাদেরকে ছেড়ে দেয়। শাহ আজিজকে নিয়ে প্রধানমন্ত্রী বানায় চরম রাজাকার, ইয়ার কি বলে, ইয়েকে ফেরত নিয়ে আসে, গোলাম আজমকে ফেরত নিয়ে এসে তার নাগরিকত্ব দেওয়া হয় যাদেরকে নাগরিকত্ব বাতিল করা হয়েছিল। এইটা ছিল আমাদের জন্য একটি বড় ভুল, কারণ জার্মানির দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই যে নাজি বাহিনীর কাউকে আজ পর্যন্ত স্পেয়ার করা হয় না। তো আমাদের বুঝে খুঁজে খুঁজে চিহ্নিত করে তালিকা করে তাদেরকে যে সাজা দেওয়া দরকার, রব্বুল আলামিন নিশ্চয়ই এই অন্যায়ের এই কঠিন ইসের দিনে, মানে নির্যাতন নিপীড়নের দিনে সেই সুযোগটা অবশ্যই দেবেন। এবং এবার যদি আমরা বাংলাদেশকে মুক্ত করতে পারি, সেই বাংলাদেশ সত্যিকারের একটা সাচ্চা বাংলাদেশ যেন হয়, যে এইখানে আর এই জয় বাংলা বললে যাদের উপরে ঝাঁপাইয়ে পড়ে, মুক্তিযোদ্ধাদের গলায় যারা জুতার মালা দেয়, এই মুক্তিযুদ্ধের সমস্ত মূল্যবোধকে নির্বাসনে পাঠানোর জন্য যারা চেষ্টা করছে, আশা করি নতুন প্রজন্মের